সোশ্যাল মিডিয়া চালাই না, সোশ্যাল মিডিয়া কেন চালাই না? মূল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সারিকাকে একদমই ডিসঅ্যাপিয়ার করে ফেলা। পরিচালক রায়হান রাফি শুটিং এর সময় আসলে কেমন, রাগী, রেগে যান নাকি বোঝান? ভুল জায়গায় নক করছিল, মানে ডিরেক্টলি, যেহেতু আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, সো যাকে নক করছিল ওটা অ্যাকচুয়ালি আমি না। আপনার ছবি ব্যবহার করে কিন্তু আসলে ভেরিফাইড অ্যাকাউন্টও আছে। তো আমি এটা নিয়ে অনেকবার কমপ্লেন করেছি ক্রাইম ব্রাঞ্চেও, যারা যারা এই কাজগুলো করছে তাদের আসলে এ ধরনের কাজের থেকে বিরত থাকা উচিত। হাজবেন্ডকে আপনি আপনি করে বলেন, আমরা শুনেছি তিনিও আপনাকে আপনি আপনি করে বলেন। দুজনের ভিতরে কেমিস্ট্রিটা নেই। ছোটবেলায় নাকি আপনি পাইলট হতে চেয়েছিলেন। রাইট। হানিফ সংকেত আপনার ভীষণ প্রিয়, আর সেটা কেন? তখন নিজেও স্কুলে পড়ি, আমি নিজেও খুব বেশি কিছু যে বুঝি ব্যাপারটা কিন্তু তা না। ওয়েলকাম টু দ্য টক রুম। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে আজকের বিশেষ নতুন পর্বে। আজকের বিশেষ পর্বে অবশ্যই বিশেষ একজন মানুষ আছে এবং সেই মানুষটাকে আপনারা সবাই চেনেন, তার কোনো পরিচয় নতুন করে করিয়ে দিতে হবে না। তার হাসির মায়ায় কুপকাত হয়েছিলেন লাখো তরুণ সেই 2006 সালে। তারপর থেকেই বিজ্ঞাপন, নাটক, নানান জায়গায় তিনি নিজের দক্ষতা দেখিয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মেও তার পদচারণা, এবং যখনই আসছেন মাতোয়ারা করে দিচ্ছেন, মায়ায় ভরিয়ে দিচ্ছেন পুরো দেশবাসীকে। বুঝতেই পারছেন কাকে ডেকে এনেছি। মায়া চরিত্রের মূল যেই মানুষটা, সেই মানুষটাই আমার সাথে আছেন, মায়া অর্থাৎ সারিকা সাবরিন। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভীষণ ভালো আছি। মায়ার জাদু ইতিমধ্যেই ছড়িয়েছে, আমি জানি 30 অক্টোবর বিঞ্জে মুক্তি পেয়ে গেছে। মায়া আসলে কেমন চলছে, কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, রেসপন্স সো ফার ভেরি গুড, ভেরি নাইস। এবং 30 সেপ্টেম্বর তো ওটিটি প্ল্যাটফর্মে বিঞ্জে অলরেডি রিলিজড হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা একটা প্রিমিয়ার শো অর্গানাইজ করেছিলাম, সেটা SKS-এ লিলি প্রেজেন্স ছিল। তো ওখানে হচ্ছে লাইভ সবার রেসপন্সটা আসলে দেখা যায়, বড় পর্দায় দেখার অনুভূতিটা ডিফারেন্ট। এবং শটের সময় যারা যারা ওখানে উপস্থিত ছিলেন বেশ গুণীমানী ব্যক্তিরা ছিলেন, আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টরস, জার্নালিস্ট, অ্যাক্টার্স। সো তাদের যখন লাইভ রেসপন্স পেলাম এবং যখন হাততালি দিচ্ছে সবাই এবং শো শেষ হওয়ার পরে সবাই এসে তাদের রেসপন্স বলছিল, ওই মুহূর্তটা আসলে অনেক স্পেশাল। রবিউল আলম রবির সাথে আপনার একটা কাজ হয়েছে কিছুদিন আগে, এবং তারপরে একটা গ্যাপ, এবং এখন শুরু হলো মায়া। এই মায়া চরিত্রের জন্য কি একটা প্রস্তুতি চলছিল? অবশ্যই, এবং আমরা শুটিংয়ের প্রায় 1-1.5 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। ফার্স্টের দিকে তো আমরা যখন আসলে জানলাম যে আমি মায়া করছি, এরপর থেকে স্ক্রিপ্ট রিডিং, রিহার্সাল, ক্যারেক্টারাইজেশন সেট করা, লুক টেস্ট, সব কিছুর জন্য লম্বা সময় থাকে। এবং ওটিটির প্লাস পয়েন্ট আসলে এখানেই যে আমরা কাজে মানে শুটিংয়ে যাওয়ার আগে বেশ একটা সময় পাওয়া যায় নিজেকে প্রস্তুত করার জন্য। সেই ক্ষেত্রে একটু জানতে চাই, গল্পটা রায়হান রাফি কখন আপনাকে কিভাবে কমিউনিকেট করলেন যে মায়া করতে হবে, সেই দিনের ঘটনাটা কিরকম? আচ্ছা, রাফির কাজ তো সবাই আমরা দেখেছি এবং আমিও দেখেছিলাম, ওর মুভি আমি হলে যেয়ে দেখেছিলাম সুড়ঙ্গ, এর আগে, এটা তুফান রিলিজ হওয়ার আগের ঘটনা। সো তখন আমি দেখেছি, তখন থেকে ওর কাজ আমার ভীষণ ভালো লেগেছে। তো সেলিব্রিটি ক্রিকেট লিগ একটা টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমিও খেলছিলাম এবং রাফির টিমও খেলছিল, ওখানে আমাদের দেখা হয়। তো দেখার পরেও আমাকে বললো যে আমি অনেকদিন ধরে আসলে খুঁজছিলাম একটা কাজের জন্য, কিন্তু আসলে সামহাও রিচ করতে পারছিলাম না। মানে আমার সঙ্গে দেখার পরে বললো, এবং যার কাছে নাম্বার চাচ্ছিল নাম্বার নাকি পাচ্ছিল না এবং ভুল জায়গায় নক করছিল, মানে ডিরেক্টলি, যেহেতু আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, সো যাকে নক করছিল ওটা অ্যাকচুয়ালি আমি না। সো পরে ফাইনালি নাম্বার নিল এবং পরবর্তীতে আমাকে বললো যে অফিসে আসতে এবং একটা কাজের জন্য। তো যাবার পরে আমাকে, আমি যখন ফার্স্ট গল্পটা শুনলাম তখনই আসলে গল্পটা ভীষণ ভালো লেগে যায়, কারণ এমন একটা প্রেক্ষাপট নিয়ে আসলে গল্পটা, এটা আমাদের এই সময়ের জন্য আসলে খুবই প্রয়োজনীয়। তো তখন থেকে আমি জানি যে আমি মায়া চরিত্রে অভিনয় করছি, তার কিছুদিন পর থেকে আসলে এটা প্রস্তুতি নেওয়া শুরু হয়। কথা থেকেই একটা পয়েন্ট নিলাম, সেটা হলো সোশ্যাল মিডিয়া চালাই না। সোশ্যাল মিডিয়া কেন চালাই না? এটার পেছনে কোনো স্পেসিফিক রিজন নেই, বেশ লম্বা সময় হয়ে গেছে চালাচ্ছি না, কিন্তু আমি এর পজিটিভ সাইডগুলোর সাথে একদমই একমত যে অনেকগুলো পজিটিভ অ্যাসপেক্টসও রয়েছে। তো আমার যেই মুহূর্তে মনে হবে যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে চাই এবং আবার আমার ফ্যানরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, তাদের ভিতরে অনেক আক্ষেপ, যখনই দেখা হয় ফ্যানদের সাথে সবাই খুব চায়। তো আমার যেই মুহূর্তে মনে হবে তখনই আসলে আমি আবার ব্যাক করবো সোশ্যাল মিডিয়াতে, এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো। আপনার ছবি ব্যবহার করে কিন্তু আসলে ভেরিফাইড অ্যাকাউন্টও আছে, আমি দেখেছি যে একেবারে ভেরিফাইড যখন দেখি আমরা ভাবি যে তার মানে নিশ্চয়ই এই মানুষটা সে। এক্স্যাক্টলি। সো আমি এটা নিয়ে অনেকবার কমপ্লেন করেছি ক্রাইম ব্রাঞ্চেও, যেটা অনলাইন সাইবার ক্রাইমে, ওখানেও আমি কমপ্লেন করেছি, বাট দেখা যায় একটা বন্ধ হলে আরেকটা চলে আসে। সো এখানে আসলে কিছুটা বিভ্রান্তিও ছড়ায়, কারণ যেটা আসলে আমি না, মানুষ আমি ভেবে হয়তো
তাকে নক করছে এবং সে কি ধরনের প্রচারণা চালাচ্ছে সেটা সম্পর্কে আমি ঠিক অবগত নই। তো আমার মনে হয় যারা যারা এই কাজগুলো করছে তাদের আসলে এ ধরনের কাজের থেকে বিরত থাকা উচিত। মায়ার কাজটা তো বেশ অনেকদিন আগে হয়েছে, আমি একটু জানতে চাই শুটিং কবে শুরু হয়েছিল? শুটিংয়ে আমরা গিয়েছিলাম লাস্ট ইয়ার নভেম্বরের সেকেন্ড উইকের দিকে, এবং প্রায় ফার্স্ট 1 উইক তো আমরা শুটিং করি, আবার কিছু দিনের শুটিং আমরা আবার নভেম্বরের এন্ডে যেও করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বেশ একটা শীতের সময় ছিল, তাই না? মায়ার চরিত্র তে এমন কিছু আছে যে শীতকাল দেখা যাচ্ছে এরকম কিছু? না, আসলে আমাদের দেশে এখন তো আসলে ক্লাইমেট একটু ঘুরে গেছে, নভেম্বরে ঠিক খুব একটা শীত পড়ে না, মোটামুটি ওয়েদার সুদিং ছিল। আমি একটু জানতে চাই যে মায়াতে এই ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করতে মূল চ্যালেঞ্জটা কি ছিল? মূল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সারিকাকে একদমই ডিসঅ্যাপিয়ার করে ফেলা মায়ার থেকে, যেন দুটোকে পুরোপুরি আলাদা করা যায়, এবং সেটাই আসলে চেষ্টা ছিল স্ক্রিনে যেন 1 সেকেন্ডের জন্য সারিকা মনে না হয়, যেন সবাই মায়াতেই ডুবে থাকে। এবং সেটার জন্য আমি আসলে বাসায়ও ঠিক মায়া যেভাবে কথা বলে, যে অ্যাকসেন্টে কথা বলে, যেভাবে বসবে, যেভাবে কথা বলবে, আমি ওটাই করছিলাম। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও আমাকে ওই সময় বলছিল বাসায় যে আপনি মায়ার মতন রিঅ্যাক্ট মানে কথা বলছেন, বা যখন রিহার্সাল করে আসছি টোনটা আসলে ওটাই রাখছি, এবং আমি এটা পারপাসফুলি করেছিলাম যেন কোনোভাবে ওই ক্যারেক্টার থেকে যেন বের না হয় অন্তত শুটিংয়ের কটা দিন। এখান থেকে আবার আমি আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম যে হাজবেন্ডকে আপনি আপনি করে বলেন, আমরা শুনেছি তিনিও আপনাকে আপনি আপনি করে বলে, এবং এটা নিয়ে বাইরের দেশেও অনেক জায়গায় একটা মজা হয়, সেটা একটু শুনি। ও রাইট, আমরা আসলে দুজনে দুজনকে আপনি করে বলি। তো অনেক সময় মানুষ দেখা যেটা কনফিউজড হয়ে যায়, আমরা যখন বাইরে যাই কোথাও রেস্টুরেন্ট বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, তো মানুষ মাঝে মাঝে বুঝতে পারে না যে এই জেনারেশনে এসে আপনি আপনি করে বলে যে হাজব্যান্ড ওয়াইফের মতন অ্যাক্ট করছি, কিন্তু আবার আপনি আপনি করে বলছি। বাট আমার কাছে মনে হয় ব্যাপারটা আমার কাছে ভীষণ সুইট লাগে, এবং আমরা দুজনে আসলে এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এবং এটাই এখন আসলে আপন লাগে। বাহ, বেশ চমৎকার। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনি 2 বছর ধরে রাহি ভাইয়ার সাথে এখন দাম্পত্য জীবনে আবদ্ধ, এবং তার আগের একটা সময় আপনি একা কাটিয়েছেন। এই সময়ের মানসিক অবস্থাটা একটু জানতে চাই, এবং কিভাবে নিজেকে মানসিকভাবে আবার কাজে আসার জন্য প্রস্তুত করছিলেন? আমার মনে হয় আমি তার আগে থেকে কাজে ব্যাক করেছিলাম, এবং সেই সময়টা আমি বলবো যে পুরোপুরি মেয়েকে নিয়ে কেটেছে, এবং আমি আমার মেয়ে দুজন আমাদের একসঙ্গে ভীষণ চমৎকার স্মৃতি আছে সেই সময়ের। এবং কোভিডের সময়টাও আসলে আমরা বাসায় ছিলাম, এবং ওর স্কুলও ছিল না, সো অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পেরেছি, আমরা হয়তো একসাথে ঘুরতে গিয়েছি, এবং আমাদের বন্ডিংটা মনে হয় সেই কারণে অনেক বেশি স্ট্রঙ্গার। মায়া নিয়েই আজকে আপনার সাথে দেখা, এবং এই জন্যই আমি আজকে মায়ার প্রসঙ্গেই বারবার ফিরে আসছি অন্য নানান বিষয় থেকে। তো সেখান থেকে আমি জানতে চাই যে পরিচালক রায়হান রাফি শুটিংয়ের সময় আসলে কেমন? রাগী, রেগে যান নাকি বোঝান? ধৈর্য আছে তার? বেশ ধৈর্য। আমাদের সাথে কখনো কোনো, আমার সাথে স্পেশালি কখনো কোনো রাগারাগি বা কোনো কিছু আমি দেখিনি, বা কোনো শট নেওয়ার সময় বা কিছু, যথেষ্ট সে ধীর স্থির, এবং তার টিমটাও বেশ গোছানো, বেশ অর্গানাইজড। এবং অনেকবার রিটেক নিতে হয়েছে এমন কোনো সিন আছে? আল্লাহর রহমতে না। আমাদের এই মায়ার কাজের সময় খুব যে অনেকবার সিন নিতে হচ্ছে তা না, এবং রিয়েল লোকেশনে যখন আমরা শুটিং করেছি তখন তো আসলে খুব অনেকবার শর্ট কাটার উপায়ও নেই, সো আমাদেরকে এই জন্যই খুব অ্যাওয়ারনেসের সাথে আসলে শর্টগুলো করতে যেন রিটেক না হয়, কারণ রিয়েল লোকেশনে মানুষ যদি বুঝে ফেলে আমরা শুটিং করছি, সবাই আসলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, তো সেটা যেন মানুষ বুঝতে না পারে, বোঝার আগে আমরা আসলে ওখান থেকে শর্ট নিয়ে শুটিং করে বের হয়ে চলে এসেছি। আচ্ছা, তো এই কোথায় হয়েছিল শুটিংটা? মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায়, তারপরে রাস্তার শুটিংগুলো অনেক জায়গা মিলিয়ে হয়েছে, বাট মোস্ট অফ দ্য পার্ট শ্যুট করা হয়েছে মোহাম্মদপুরে, ওখানে বিহারি ক্যাম্পে। সো ওই ভেতরের জায়গাগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে দেখতে। সেক্ষেত্রে আপনি যেখানে আছেন মানুষের তো হুট করে আপনাকে দেখেই চিনে ফেলার কথা, তো তারপরে এটা নিয়ে কোনো মজার ঘটনা নাই? না, এটাই আমাদের সার্থকতা আমি বলবো। আমি মনে আমরা দুজনই এই ক্যারেক্টারে এমনভাবে আসলে ঢেলে গিয়েছিলাম যে ইনফ্যাক্ট পোস্টার দেখেও অনেকে ফার্স্টে বুঝতে পারিনি এটা আমরা। আর রিয়েল জায়গায় তো মানুষের বুঝতেও একটু সময় লেগেছে, এবং আমি আসলে যখন বিহারি ক্যাম্পের ভিতরে শ্যুট করতে গেছি তখন আমি বোরকা পড়াছিলাম, ওটা ক্যারেক্টারের ওয়াইজই, যদিও ফেস বের করা ছিল, বাট ওভাবে কেউ বুঝতে পারেনি, এবং বুঝলেও সেটা অনেকক্ষণ পরে এসে হয়তো বুঝেছে। যারা বুঝেছে তারা যদি একটা দুটো ছবি তুলতে চেয়েছে, আমরা তুলে বলেছি এখানে আর আওয়াজ করেন না, কারণ আমরা আস্তে করে কাজ করে বের হয়ে যেতে পারি। তাহলে
তাহলে এটাও তো একটা চ্যালেঞ্জের মতো যে একটা জায়গায় গিয়ে নিজেদের এই যে একটা আপনারা ছদ্মবেশ নিয়েছেন এবং সেই ছদ্মবেশটাকে ধরে রাখা, এটা বেশ চ্যালেঞ্জ, এবং ওই টাইমের মধ্যে শুটিং করে আবার চলে আসা, তাহলে টেকেরও আসলে আধিক্য খুব একটা ছিলও না। তো সেক্ষেত্রে আর কোনো মজার ঘটনা আছে যেটা আপনি মনে হয় যে না শেয়ার করতে পারি? আমার যখনই কেউ এই প্রশ্নটা করে কোনো মজার ঘটনা বলে তখন আসলে আর কিছু মনে পড়ে না, বাট শুটিং এর এক্সপিরিয়েন্সটা চমৎকার ছিল ওভারঅল। বাহ, চমৎকার। তাহলে সেক্ষেত্রে এখন তো আপনি আবার উপস্থাপনাও করেন এবং অ্যাক্টিভলি উপস্থাপনা করছেন, তো সেক্ষেত্রে আমি জানতে চাই উপস্থাপনাটা কেমন এনজয় করেন এবং অভিনয়ের সাথে উপস্থাপনার এই যে একটা স্কিল, এটাকে কোলাবোরেট করা যায় কিনা কখনো? আমার মনে হয় না, আমার যেটা মনে হয় দুটো আসলে দু জিনিস। যখন আমি অভিনয় করছি তখন আমি ওই যেই ক্যারেক্টার অভিনয় করছি সেই ক্যারেক্টারটাকে ধারণ করছি, আর যখন আমি জানি না উপস্থাপন আমি কতটুকু করতে পারি, আমি আমার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করছি, বাট আমি মনে হয় ওই জায়গাটাতে আমি আমার রিয়েল যেটা আমি ওটাই আসলে রেখে ওভাবেই কাজ করার চেষ্টা করি। সো আমার মনে হয় দুই জিনিস। একটা সিনেমা একটা মানুষের ক্যারিয়ারের জন্য মাঝে মাঝে একদম নতুন একটা মোড় আনে। মায়ার ক্ষেত্রে কি আপনার মনে হয়েছে যে এটা এমন একটা ক্যারেক্টার যেটা আমার ক্যারিয়ারেও একটা ভিন্ন রকম প্রভাব রাখবে বা একটা নতুন মোড় আনবে? আশাবাদী তো অবশ্যই, এবং সেই জন্য আমরা সবাই খুব জান লাগিয়ে কাজ করেছি। এখন বাকিটা আসলে সময় বলে দিবে, কিন্তু আমি অ্যাজ অ্যান আর্টিস্টের মানে আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে প্রতিটা আর্টিস্টের ভেতরে কিন্তু একটা ক্ষুধা থাকে একটা ভালো কাজ করার বা একটা ভালো ক্যারেক্টার করার, যেটার পার্ট আমি হয়ে থাকতে পারবো। আমার মনে হয় মায়া ঠিক সেরকমই একটা কাজ। ঠিক 6 বছর পরে ইমনের সাথে জুটি বেঁধে আবার আরেকটা কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই পুনর্মিলনটা কেমন ছিল? এই পুনর্মিলনটা বেশ ভালো ছিল এবং খুব সারপ্রাইজিং ছিল। আমি আসলে প্রথম থেকে জানতাম না যে ইমন আমার কো আর্টিস্ট। আচ্ছা। তো আমাকে যখন রাফি ফাইনাল করলো যে আমি মায়া করছি, তো তখন পর্যন্ত আমি জানি না যে রাহাত কে করছে। তো আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করলাম, তখনও জানলাম না, এবং ফাইনালি যেদিন যে আসলে দেখলাম যে ইমন করছে, বেশ এক্সাইটেড ছিলাম যে অনেক বছর পরে আবার একসাথে কাজ হচ্ছে। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে এই যে নতুন একটা চরিত্রে তাকেও দেখলেন, তার সহযোগিতা অ্যাজ এ কো আর্টিস্ট কেমন ছিল? ও ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমার মনে হয় আমাদের দুজনের যদি অনেক বছর পরের কাজ, কিন্তু আমাদের কাজ করতে যে একটুও মনে হয়নি যে দুজনের ভিতরে কেমিস্ট্রিটা নেই বা আন্ডারস্ট্যান্ডিং। একটা কো আর্টিস্টের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যে রেসিপ্রোকেট করার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকশন রিয়াকশনের ব্যাপার বা দুজনকে বোঝার ব্যাপার, কারণ আমরা তো অনেক কিছু ইনস্ট্যান্টলি করছি, সব কিছু তো একদম স্ক্রিপ্টেড বা একদম মেথডিক্যাল অ্যাক্টিং না। তো সেই জায়গা থেকে আমার কখনো মনে হয়নি যে আমরা এত বছর পরে আবার একসাথে কাজ করছি। এখন যদি একটু পেছনে ফিরে যাই, সেই 2008-এর দিকে বাংলালিংক দেশের ক্যাম্পেইনটা হয়েছে। এই ক্যাম্পেইনটার পরে সারিকাকে সবাই আরো বেশি করে চিনছে, এই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? এই সময়ের অভিজ্ঞতাটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, এবং ওইটা আসলে আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক লেভেল উপরে ছিল। মানে আমরা যা পেয়েছি, যা এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এবং পাবলিকের যে রেসপন্স ছিল, এবং আজকে আমি যেখানে বসে আছি এটার পেছনে অবশ্যই বাংলালিংকেরও একটা বড় ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই বাংলালিংক অলওয়েজ আমার লাইফে একটা স্পেশাল পার্ট প্লে করবে। এখন ব্যক্তিগত জীবনে আপনার হাজব্যান্ডের সাথে এবং আপনার মেয়ের সাথে সেহরিশ আনায়া, ওর সাথে বেশ একটা চমৎকার সময় যাচ্ছে। তো আমি জানতে চাই যে প্রচুর যেহেতু ঘুরতে যান, সবাই মিলে ঘুরতে গিয়ে কোথায় সব থেকে বেশি আনন্দ পেয়েছেন? আমি বরাবরই ঘুরতে ভীষণ ভালোবাসি, সেটা যেখানেই হোক না কেন ঘুরতে যেতে বললে আমি একদম এক পায়ে রাজি থাকি। এবং সেই চাহিদা থেকে ছোটবেলায় নাকি আপনি পাইলট হতে চেয়েছিলেন? রাইট রাইট। আমার ছোটবেলা থেকে আসলে অ্যাম্বিশনই ছিল পাইলট হওয়া। তো আমি একটু প্রথম প্রশ্নে একটু ফিরে আসি। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স অলওয়েজই চমৎকার, বাট সম্প্রতি যে জায়গায় গিয়েছি, যে ভিয়েতনামে গিয়েছিলাম সম্প্রতি, সেখানে যাওয়ার পরে ওইটা আসলে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেটার ছিল, এবং ওখানকার মানুষগুলো চমৎকার, দে আর সো নাইস অ্যান্ড সো হাম্বল, মানে সবাই খুব হেল্পফুল। আরেকটা ইন্টারেস্টিং জায়গা গিয়েছে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যে ইন্টারনেটে তো খুব বেশি কিছু প্রচার হয় না রাশিয়া নিয়ে, সো ওইটাকে উইটনেস করাটা ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ওখানকার মানুষ, ওখানকার কালচার সব কিছু ডিফারেন্ট, এবং দেশটা অসম্ভব সুন্দর। আর এবার একটু পরের প্রশ্নে আসি। হ্যাঁ, পাইলট হওয়ার স্বপ্ন আমার অলওয়েজ ছিল ছোটোবেলা থেকেই। তো তারপরে তো যাই হোক ঘটনা পরিপ্রেক্ষিতে আর হয়নি, আমি এখানে চলে এসেছি লাকিলি। আই নেভার রিগ্রেট দ্যাট, আই এম ভেরি হ্যাপি ওয়্যার আই অ্যাম টুডে, বাট ইয়া। গল্প বেছে কাজ করার একটা প্রবণতা আপনার আছে, তো সেই ক্ষেত্রে এই জন্যই কি একটু কম কাজ করা হয়? গল্প যখন পছন্দ হয় তখনই কাজ করেন এমন কি? অবশ্যই। মায়া করেছেন এবং কিছুদিন আগে ছিল ক্যাফে ডিজায়ার। আমি একটু দুটো চরিত্রের কোন বৈশিষ্ট্যের কারণে এই চরিত্রগুলো নেওয়া হয়েছে সেটা একটু জানতে চাই। ক্যাফে ডিজায়ার আমার চরিত্রটার নাম ছিল সায়রা। সায়রাও একটা হাউসওয়াইফ,
কিন্তু ওর জার্নিটা আবার ডিফারেন্ট দেন মায়া। দুটোই হাউসওয়াইফ, কিন্তু দুজনের পার্সপেক্টিভ, দুজনের চিন্তা ভাবনা, দুজনের জীবন দেখার বিষয়গুলো মানে দুটোর ভিতর অনেক পার্থক্য আছে। কিন্তু দুটো ক্যারেক্টারেরই একটা জার্নি আছে, একটা স্টোরি বলার একটা ওয়ে আছে, যেই কারণে আসলে আমার এই দুটো চরিত্রকে আসলে পিক করা। সেক্ষেত্রে এখন আপনি কাজ করেন অনেকগুলো সেক্টরে, একটা আর্টিস্টের এত মাল্টি ভ্যারাইটি কাজ এটা আসলে খুব কমই আমরা দেখি। যেমন হলো একজন অ্যাক্ট্রেস উপস্থাপনাও স্বতঃস্ফূর্তভাবে করবেন, এই জিনিসটা আসলে আমি বলবো একটু আনকমন কোয়ালিটিও বটে। তো বিজ্ঞাপন, সিনেমা, ওয়েব ফিল্ম এবং উপস্থাপনা, কোন কাজটা আপনি বেশি এনজয় করেন? সিনেমা আমার এখনো করা হয়নি, বড় ওই পর্দায় যে এখনো ফিল্ম কাজ বলি, করা ওয়েব হয়নি। ফিল্ম যেহেতু সেহেতু সিনেমা বলি মাঝে মাঝে। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। বিজ্ঞাপন আমার খুব পছন্দের একটা জায়গা কাজ করা, কারণ এখান থেকে আমার শুরু। কিন্তু তারপর আমি বলবো যে আর্টিস্ট সত্তাকে স্যাটিসফাই করতে হলে আসলে অভিনয়ের উপরে আমার জন্য আর কিছু নেই, কারণ আমি অভিনয়টাকে আসলে এতটাই ভালোবাসি। সো সেটা যে কোনো প্ল্যাটফর্মই হোক সেটা ছোট পর্দা, হোক সেটা বড় পর্দা বা ওটিটি প্ল্যাটফর্ম, যে কোনো মাধ্যমে আসলে অভিনয়টা করতে আমি বেশি পছন্দ করি। আর সেই ক্ষেত্রে যদি একটা বিগ বাজেট কমার্শিয়াল সিনেমা অফার হয়, করবেন? যদি পছন্দ হয় অবশ্যই, সেটার জন্য আমি বলেছি, অনেক বহুবার আসলে বলেছি যে অবশ্যই করতে চাই। যদি পছন্দ হয়, সব কিছু মিলে যায়, দেন অবশ্যই আই এম উইলিং টু ডু দ্যাট। মাঝে একটা অস্থির সময় গেল, এই অস্থির সময়টা হয়তো আপনি ফেসবুকে ছিলেন না বলে অনেক কিছুই আসলে চোখেও আসেনি। তো তারপরও অস্থিরতা তো দেশে চলছে, আপনি টের পাচ্ছেন। তো সেই সময় আসলে সবকিছু ম্যানেজ করে কাজ করাটা কি চ্যালেঞ্জিং ছিল? সেই সময় আসলে কোনো কাজ তো আসলে হয়ওনি, আমার মনে হয় সবারই কাজ ওই সময়টা বন্ধ ছিল। আসলে এই পরিস্থিতিতে আসলে কারোরই ওভাবে কাজ করা সম্ভবও ছিল না, এবং কেউই আসলে তখন কাজ করেনি, কারণ এরকম একটা অস্থির পরিস্থিতিতে আসলে কাজ তো আর করা হয়নি। তো সেই ক্ষেত্রে কাজ হচ্ছে না এবং সবাই কেমন যেন একটু থমকে আছে, আপনার মানসিক অবস্থা কেমন ছিল এই সময়টা? বাকি 10টা নাগরিকের মতনই অবশ্যই চিন্তিত। তখন আসলে কাজ নিয়ে ভাবার উপরে আসলে মানুষ নিয়ে বেশি ভাবনায় সবাই ছিল আমার মনে হয়। আপনি উপস্থাপনাও ভীষণ উপভোগ করেন, আমি সেটাও দেখেছি। এবং সেক্ষেত্রে আমি জানি যে হানিফ সংকেত আপনার ভীষণ প্রিয়, সেটা কেন, তার কোন বৈশিষ্ট্যের কারণে? ওনার অনেক বৈশিষ্ট্য আছে, এটা নিয়ে আসলে বললে শেষ হবে না। উনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ, এবং আমি জানি উনিও আমাকে ভীষণ স্নেহ করেন, এবং ওনার সাথে আমার অনেক কাজও করা হয়। কিন্তু যেই বিশেষ কারণে আসলে উনি আমার ভীষণ পছন্দের, এটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা সবাই ইত্যাদি দেখেই বড় হয়েছি, এবং তখন আসলে বিনোদনের এতগুলো মাধ্যমও ছিল না। সবাই অলওয়েজ ওয়েট করতাম কবে ইত্যাদি বের হবে, এবং ইত্যাদিতে যে বিষয়গুলো আসলে তুলে ধরা হতো তখনও পর্যন্ত কিন্তু দেশের এই চমৎকার যে বিষয়গুলো আসলে তুলে ধরা উচিত, ওটা নিয়ে আসলে আর কেউ ওভাবে কাজ করছিল না, এবং বিনোদনের মাত্রাটাও ব্যাপক ছিল একেবারে। এবং উনি মনে হয় সর্বপ্রথম এটা চালু করেন যে সার্কাজমের মাধ্যমে সমাজের সমস্যাগুলোকে তুলে ধরা। রাইট, অ্যাবসলিউটলি। যে আমি এখানে এন্টারটেইনমেন্টও পাচ্ছি, বাট যেই ফ্যাক্টরগুলো নিয়ে আসলে অনেকে কথা বলছে না বা বলা উচিত সেগুলোও করছে, এবং দেশের অনেক ভালো দিকও আছে যেটা আসলে আমরা খুব কম প্রমোট করি। উনি কিন্তু সেই বিষয়গুলোকে একদম বিশ্ব মানে আসলে খুব চমৎকারভাবে প্রমোট করে গেছেন। আপনি ইন্টারন্যাশনাল অনেক টিভি শোজ দেখেন, আমি সেটা জানি। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ইন্টারন্যাশনালি বাইরের দেশের কোন হোস্টকে আপনার ভীষণ পছন্দ? বেশ অনেকের কাজই ভালো লাগে, কিন্তু সেখান থেকে স্টিভ হার্ভিকে খুব ভালো লাগে, তারপরে জিমি ফ্যালনকে ভালো লাগে, তারপরে অ্যালেনকে ভালো লাগে। আমি জানি যে 2006 থেকে যেহেতু আপনি কাজ শুরু করেছেন এবং এখন এসে 2024, একটা লম্বা জার্নি। সেই সময়কার ইন্ডাস্ট্রি এবং এই সময়কার ইন্ডাস্ট্রি কি পার্থক্য পান? পার্থক্য তো অনেকই এসছে, এবং তখন আসলে যখন আমি কাজ শুরু করি তখন নিজেও স্কুলে পড়ি, আমি নিজেও খুব বেশি কিছু যে বুঝি ব্যাপারটা কিন্তু তা না। লাকিলি ইট হ্যাপেন টু মি, বাট তখনকার টাইমে যখন কাজ করতাম তখনকার কাজের থেকে এখন অনেকটা চেঞ্জ। মূল চেঞ্জ যদি আমি বলি সেটা হচ্ছে সবকিছু এখন ভার্চুয়াল। তখনকার কাজের থেকে এখনকার কাজের যদি মূল পার্থক্যটা বলি, যে এখন সবকিছু আসলে ইলেকট্রনিক মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, এবং ইউটিউব তখন ছিল না, প্লাস কাজের ধরনটাও ডিফারেন্ট ছিল, দর্শকের সাথে এত সরাসরি যোগাযোগের কোনো উপায় ছিল না তখন। এখন যেরকম মানুষ চাইলেই যে যার সোশ্যাল মিডিয়াতে ওখানে যে কমেন্ট করতে পারছে, ইউটিউবে কমেন্ট করতে পারছে, ডিরেক্ট তাদের রেসপন্সগুলো জানতে পারছে, এবং এখন মূল কাজটি আসলে হয় যে যার প্রচার সব কিছু করে ফেসবুকের মাধ্যমে। তো এই পার্থক্যটা তো অবশ্যই আছে, এবং যুগের সাথে অনেক কিছু পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটাকে আসলে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, এবং এটাই ফ্যাক্ট, এবং এটাই করতে হবে। এবং চারিদিকে যখনই তাকান ভাইরাল কন্টেন্ট প্রচুর বেশি, এবং সেই প্রবণতাটাও বেশি। তো সেটা নিয়ে আপনার আসলে কি ভাবনা? আমার ভাবনা, ভাইরাল
যেরকম অনেক নেগেটিভ অনেক কিছু ভাইরাল হয় হ্যাঁ। এবং একটা সময়ে দেখা গেছে যে অনেক আসলে সেই স্রোতেই ভাসছে, যে শুধু ভিউ কাউন্ট করছে এবং নেগেটিভটাকে হয়তো বেশি প্রচার করছে। বাট আমার মনে হয় কি, দিন শেষে হাজার নেগেটিভের ভিতরে যেটা পজিটিভ কারণে ভাইরাল হচ্ছে সেটাই আসলে দিন শেষে রয়ে যাবে এবং সেটার ভ্যালুটা আসলে আলাদা রকমভাবে অ্যাড হয়। শুধু ভাইরাল দিয়ে তো আসলে ঘটনাটা না, ভাইরালের স্রোতে এখন মানুষ ভাসছে ঠিকই, কিন্তু এটাও একটা সময় আসলে উতরে যাবে এবং এটাও আসলে চেঞ্জ হয়ে যাবে, যেটা আমার মনে হয়। এবার একদম লাস্ট প্রশ্ন, এরপর আমরা র্যাপিড ফায়ারে চলে যাব। এই প্রশ্নটা ব্যক্তিগত প্রশ্ন, আগেই বলে নিলাম। সেটা হলো যে রাহি ভাইয়াকে কেন বিয়ে করেছিলেন? কি কি কারণে? আমাদের তো অ্যাকচুয়ালি অ্যারেঞ্জড ম্যারেজ, আচ্ছা, সো আর নিশ্চয়ই কোনো কোনো গুণ আপনি দেখেছেন যে না, তাহলে তাকে বিয়ে করা যায়। অবশ্যই এটা তো নিঃসন্দেহ, কেউ তো আর কারোর কিছু গুণ না থাকলে অবশ্যই বিয়ে করে না, কিন্তু সেটা আসলে স্পেসিফাই করে বলাটা খুব ডিফিকাল্ট আমার মনে হয়। রিয়েল লাইফে আসলে এগুলো আসলে স্পেসিফাই করে বলাটা খুব ডিফিকাল্ট। তারপর থাকে না সে খুব কাইন্ড অথবা সে খুব ভালো, সে আমার কথা বোঝে। গুণ তো অনেকই আছে অবশ্যই, আমার মনে হয় সে ভীষণ সাপোর্টিভ, আমার সব বিষয়ে ভীষণ সাপোর্টিভ। এখন আমাদের সবচেয়ে প্রিয় রাউন্ড, সেটা হলো র্যাপিড ফায়ার রাউন্ড। একেবারে ছোট ছোট কথায় আমরা র্যাপিড ফায়ারটা খেলবো। তো শুরুতেই একেবারে যেটা একদম জাতির প্রশ্ন, আমারও প্রশ্ন, সেটা হলো এক কথায় সারিকা সাবরিন। এক কথায় সারিকা সাবরিন, ভোরের আলো, এটা হচ্ছে আমার নামের অর্থ। এই যে ভোরের আলো এবং মেয়ের নাম সেহরিশ আনায়া, তার নামের সাথেও কিছু একটা আমি জানি যে একটা নামের অর্থ আছে, বেশ সুন্দর একটা নামের অর্থ আছে। সাহরিশ অর্থ হচ্ছে সানরাইজ, আর আনায়ার অর্থ হচ্ছে গিফট ফ্রম আল্লাহ, এন্ড শি ইজ ট্রুলি আ গিফট ফ্রম আল্লাহ। এই যে তার মানে ভোরের সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনার, ভোর আপনার ভীষণ প্রিয়। ভোর আমার ভীষণ প্রিয় এবং আমার মনে হয় ভোরটাকে খুব পজিটিভলি দেখা যায়, যে বলে না যে রাতের পরে দিন আসে, সো ইটস লাইক আ সিম্বল অফ লাইট। বাহ, চমৎকার। এদিকে মায়া চরিত্রের পুরোটাই চেষ্টা করেছেন যে সারিকা সাবরিনকে হারিয়ে ফেলা, তারপরও কি মায়াতে এমন কিছু ছিল যেখানে সারিকাকে খুঁজে পেয়েছেন? সারিকাকে খুঁজে পেয়েছি বলতে আমার মনে হয় প্রতিটা মেয়ে তার জীবন সংগ্রামে কোথাও না কোথাও এই ক্যারেক্টারের সঙ্গে মিল পাবে। সেটা যে কোনো অ্যাসপেক্টে হোক, তার তো অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সব জায়গা থেকে কোনো না কোনো একটা জায়গায় মিল আমার মনে হয় প্রতিটি নারীই খুঁজে পাবে, যে মেয়েরা আসলে কখনো গিভ আপ করে না। মেয়েরা কিন্তু সহজে গিভ আপ করে না কোনো কিছু, এবং যতটুকু পারে তারা আসলে সংগ্রাম চালিয়ে যায়। এই যে মায়া ট্রেলারটা রিলিজ হলো, সবার আগে কে প্রথম কল করেছে? কল তো অনেকে করেছে, কিন্তু সর্বপ্রথম আমাকে কল করেছে শান্তা, আমার একটা ফ্যান আছে এবং সে একদম ক্রেজি ফ্যান, ওর কথা আসলে না বললেই না। ও আমাকে সর্বপ্রথম কলটা দিয়েছে যে আপু অনেক দিন অপেক্ষা করছিলাম এই কাজের জন্য। তারপর আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে কল দিয়েছে, টেক্সট করেছে এবং সবাই অনেক কংগ্রাচুলেট করেছে। আরেকটা স্পেশাল কল আমি পেয়েছিলাম চঞ্চল ভাইয়ের কাছ থেকে, এবং সেই দিনটা ভীষণ ভালো। চঞ্চল ভাইয়া ফোন দিয়ে বললো যে আমি পোস্টার দেখলাম, ইউ লুক টোটালি ডিফারেন্ট, এবং অনেক শুভকামনা দিল। উনি আসলে ভালো কাজের বেশ একজন, আমি বলবো অ্যাডমায়ারার, সেই ক্ষেত্রে বেশ চমৎকার যে উনিও আপনাকে ফোন দিয়ে কংগ্রাচুলেট করেছে। এবং যদি দেখা যায় খুব সুন্দর একটা শট দিলেন, শটটা দিয়ে আপনি ভীষণ খুশি, কিন্তু পরিচালক বা ডিরেক্টর বলে বসলেন রিটেক, কি বলেন? তখন অবশ্যই ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। এরকম অনেক সময় হয় যে হয়তো ডিরেক্টর অ্যাকচুয়ালি ডিরেকশনটা মানে ফিক্স করে যে আসলে ক্যারেক্টারটা কীভাবে লাউড হবে নাকি স্লো হবে, মাঝে মাঝে এরকম হয়। বাট আমি অলওয়েজ ডিরেক্টরের কথাটাকে প্রাধান্য দিই, কারণ আমার একটা চিন্তা ভাবনা থাকলেও তার চোখে শটটা পারফেক্ট হওয়াটা মোর ইম্পর্টেন্ট। টাইম মেশিন থাকলে কি করতেন? টাইম মেশিন থাকলে আমার মনে হয় কিছু করতাম না। আমার মনে হয় যেখানে আছি ভালো আছি, এবং যেভাবে যাচ্ছে আসলে সময়ের গতি বা নেচারের এগেনস্টে যাওয়ার থেকে উচিত মানে না যেয়ে বেটার আসলে যেভাবে নেচার নিয়ে যাচ্ছে ওই গতিতেই যাওয়া। বা তাহলে কোনো রিগ্রেটস নেই? রিগ্রেটস নেই বললে কথাটা ভুল হবে, রিগ্রেটস আছে, কিন্তু রিগ্রেটসকে আমি আসলে রিগ্রেটস হিসাবে দেখি না, আমি ওগুলোকে লেসন হিসাবে দেখি। সো ওই রিগ্রেটস থেকে যে লেসনগুলো আমি নিয়েছি সেটার কারণেই I am who I am today, and it has মানে taught me to grow as a person. দেখা যায় যে প্রচুর ঘুরতে যাওয়া হয় এবং সব দেশেই বাঙালিরা আছেন, তো সেই ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ফ্যান এনকাউন্টার? অপ্রত্যাশিত আমি ঠিক বিষয়টাকে এভাবে দেখি না। যেখানেই যখনই কোনো ফ্যানদের সাথে দেখা আমার কাছে ভীষণ ভালো লাগে, এবং তারা যখনই এসে বলে যে একটা ছবি তুলতে চাই, এবং কখন আমি সচরাচর চেষ্টা করি না না বলতে, তাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে, হোক সেটা বিদেশে যাওয়া, হয়তো আমি ব্যস্ত বা কাজে, আমি চেষ্টা করি তাদের মন রক্ষা করার। কিন্তু যেটা হয় আমার মেয়ে একটু
দেখা যায় বলে যে আমার টাইম থেকে টাইম চলে যাচ্ছে যখন সে এনকাউন্টার করছে বা ঘুরতে যাওয়ার ব্যাপার, ও তো এখন ছোট, বিষয়টা বুঝে না। কিন্তু আমার মনে হয় তাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে এবং তাদের অধিকার আছে। একেবারেই এটা আসলে অনেকে এভাবে ভাবেন না। ইটস গুড টু নো যে দ্যাট ইউ থিঙ্ক লাইক দ্যাট। একটু পরিচালকদের বিষয়ে আসি এখন, একদম জানতে চাই যে অমিতাভ রেজা নাকি রায়হান রাফিক, কে এটা অপশন কিসের? এই অপশনটা হলো তারা পরিচালক হিসেবে মানে কার কাজ আপনার বেশি পছন্দ? অমিতাভ ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে কাজ হয়েছে এবং ওনার সাথে কাজ করার জার্নিও চমৎকার এবং বেশ অনেকগুলো বিজ্ঞাপন হয়েছে। উনি আমার ভীষণ পছন্দের একজন। রাফির কাজ নিয়ে তো বলার কিছু নেই, সেও এখনকার সবচেয়ে আলোচিত এবং ট্যালেন্টেড ডিরেক্টর, তার সাথে কাজের অভিজ্ঞতাও চমৎকার। তো আমি দুজনের থেকে কাউকে পিক করতাম, দুজনেই দুজনের জায়গায় বেস্ট আমি মনে করি। এই প্রশ্নটা আসলে অন্যভাবে করা উচিত, কিন্তু আপনাকে আমি যেহেতু জানি আপনি সোশ্যাল মিডিয়াতে নেই, তো সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্নটা এভাবে করি যে সবাই বলছে মুরব্বি মুরব্বি, কিন্তু আপনি বলছেন মহিলা মহিলা, কেন? আমি মুরব্বি মুরব্বি এই টার্মটার সাথে অ্যাকচুয়ালি পরিচিত না। এটা একটা ভাইরাল টার্ম, এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনকে দেখা গেছে উনি বলছেন মুরব্বি মুরব্বি এরকম একটা কথা। দেখা হয় না, আমি আজকে দেখি যে দেখবো। আচ্ছা ঠিক আছে। আর মহিলাকে আমার মেয়ের কথা বলা হচ্ছে বাইরে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে আমি মাঝে মাঝে আদর করে মহিলা বলি। এটার পেছনে কারণ হচ্ছে মাশাআল্লাহ সে ছোট 9 বছর, কিন্তু আরো অনেক আগে থেকে, যখন আরো ছোট ছিল মানে 2-3 বছর ছিল, তখন থেকে তার মধ্যে বেশ বেশ বড় বড় একটা ভাব এবং সে কথা বলে খুব বড়দের মতন এবং খুব গোছানো এবং ভেরি ম্যাচিওরড মাশাআল্লাহ। তো সেই জন্য আমি ওর সঙ্গে বলি যে ও তো মহিলা, ও তো বাচ্চা না। তো ওইখান থেকে আমি ওর সঙ্গে বলি, ডাক দিই এবং সে আবার উত্তরও দেয়। আমি যদি বলি মহিলা, আবার উত্তর বলে হ্যাঁ মা। অভ্যেস হয়ে গেছে তার। এখন যেহেতু সিনেমায় তিনজন বেশ অ্যাক্টিভলি কাজ করছেন, বড় বাজেটের কমার্শিয়াল সিনেমায় কাজ করছেন, শাকিব খান, আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী, কে কোন রেটিং এ আছে? তিনজনের কাজের ধরন 3 রকম, তিনজনের গল্প, যেই গল্পে কাজ করে সেটা 3 রকম, তিনজনের আলাদা রকম ভূমিকা আছে। আপনার পছন্দের কিছু হোস্টের রেটিং এ যদি আসি, স্টিভ হার্ভি, জিমি ফ্যালন, এলেন ডিজেনারেস। যেভাবে ঠিক বলে, স্টিভ হার্ভি, জিমি, তারপর এলেন। বাহ, কোনটা কেন, মানে স্টিভ হার্ভির কোন বিষয়টা আপনার খুব ভালো লাগে? হি ইজ ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড ভেরি এন্টারটেইনিং এন্ড Very সেন্স অফ funny. হিউমার, এক্স্যাক্টলি হিজ সেন্স অফ হিউমার ইজ অন পয়েন্ট। এবং আমার মনে হয় কমেডি করাটা কিন্তু খুব সহজ বিষয় না, এটা খুবই কঠিন একটা বিষয়। এবং যারা অ্যাকচুয়ালি পারে অন্য কোনো জাস্ট কথা দিয়ে মানুষকে হাসাতে, এটা বিশাল বড় একটা গুণ। একটা লম্বা ক্যারিয়ার থাকলে অনেকজনের সাথে কাজ হয়, তো আমি ইদানিংকার কারো কথা বলছি না, যেহেতু ইদানিং আপনি খুব বেছে 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 কাজ করছেন। একটা সময় শুধু নাটক করেছেন, প্রচুর নাটক করেছেন, তো আমি একটু আপনার মেল কো আর্টিস্টদেরকে যদি বলি যে তাদেরকে এক কথায় যদি কিছু বলতে হয় কি বলবেন, তো সেক্ষেত্রে শুরুতেই আসি জাহিদ হাসান ভাইকে দিয়ে। ভেরি রেসপেক্টেবল অ্যান্ড ভেরি সুইট। মোশাররফ করিম, ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, ওনার সাথে নর্মালি বসে কথা বলতে ভীষণ ভালো লাগে। নার্ভাস লেগেছে কোনো আর্টিস্টের সাথে কাজ করতে গিয়ে? আমার ওনাদের সবার সাথে আমার অনেক ছোটবেলা থেকেই কাজ শুরু হয়েছে, মানে অনেক আগে থেকেই, তো তখন আসলে আমি নার্ভাসনেস ব্যাপারটা বুঝে ওঠার আগে ওনাদের সবার সাথে আমার কাজ হয়ে গেছিল। নিলয় আলমগীর, হি ইজ অলসো ভেরি ফানি। ভেরি ফানি, ওকে। আর আরেকজন আছেন অপূর্ব, অপূর্ব ভাই। অপূর্ব, আই রিয়েলি লাইক হিজ পার্সোনালিটি অ্যান্ড আ ভেরি গুড অ্যাক্টর। মুশফিক আর ফারহান, ভেরি হার্ড ওয়ার্কিং। সো দ্যাটস ইট উইথ দ্য র্যাপিড ফায়ার। এবং এই বিষয়ে আপনি যেহেতু এত স্বতঃস্ফূর্ত ছিলেন, একটা গিফট না দিলেই নয়, তো সেই ক্ষেত্রে একটা গিফট আছে আমার কাছে ফর ডুইং দ্য র্যাপিড ফায়ার সো স্পন্টেনিয়াসলি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আজকে একটা লম্বা টকিং সেশন হলো দি টক রুমে, এবং এসে কেমন লাগলো শেষে জানতে চাই। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং দীপ্ত টিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং আমার কথা বলতে গেলে একটু মনে হয়নি যে ইন্টারভিউ দিচ্ছি, আমার মনে হচ্ছিল বসে আড্ডা দিচ্ছি। বাহ, দ্যাটস দ্য মোটিভ অফ টক রুম, এবং এটাই আজকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু যাওয়ার আগে আমি আরেকটু বলতে চাই দর্শকদেরকে যে আপনারা সবাই বিঞ্জ সাবস্ক্রাইব করে আমাদের মায়াটি দেখবেন, এবং আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইতিমধ্যেই মায়া রিলিজ পেয়ে গেছে বেঞ্জে, এবং আপনারা কিন্তু সবাই দেখে নিতে পারেন যাদেরই এখনো দেখা হয়নি। মায়ার মায়া ছড়িয়ে যাচ্ছে, এবং এটার সাথেই আজকে টকরুমে আমরা জানতে পারলাম সারিকা সাবরিনের ব্যক্তিগত জীবন এবং তার পেশাগত জীবন কেমন যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আমাদের পরবর্তী টকরুমের নতুন এপিসোডের জন্য অপেক্ষা করবেন, তাই অবশ্যই দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।